সবাই জয়েন করে যাও, স্টার্ট করছি ক্লাস। একটু জাস্ট ওয়েট করছি সবাই জয়েন করার জন্য। ওকে, গুড আফটারনুন। আমাকে শুনতে পাচ্ছ? আমি অডিবল? আমি অডিবল? ওকে, দেখা যাচ্ছে? প্রপার ওয়েতে দেখা যাচ্ছে? করতে হবে মর্নিং। আজ আপনাকে 4টেতেই বলা হবে। ঠিক। মর্নিং বলে ফেলেছি, আফটারনুনও বলে ফেলেছি, 4টের সময় ইভিনিংও এও বলে দেবো। ঠিক ঠিক, 4টেই বলা হবে। চলো স্টার্ট করছি ক্লাস। আচ্ছা শোনো, আমি না এটাতে আপাতত তোমাদেরকে বেঙ্গলিটা খুলিনি, আমি জাস্ট নর্মালি ইংলিশটাই রেখেছি। আমি তোমাদের পিডিএফটা যখন দেবো আমি ক্লাসের পরেই আপলোড করে দেবো। আমি তোমরা ওখানে বাংলা পেয়ে যাবে। আমি ক্লাসের মধ্যে পুরো বাংলা ভাষাতে বোঝাবো, এইটাতে অনেক বেটার ওয়েতে রয়েছে, তাই জন্য আমি এভাবে দিচ্ছি। একটুখানি দেখে নাও, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে তক্ষুনি বলবে, আমি রিপিট করে দেবো। ঠিক আছে? আমি জাস্ট ইংলিশটা খুললাম না, এখান থেকেই জিনিসটা বলছি। ওকে, চলো। ভারত একটা কৃষি প্রধান দেশ। ভারত প্রপার একটা কৃষি প্রধান দেশ। এগুলোকে দেখে ভয় পেও না, আমি যেগুলো বলছি সেটাকে শোনো। পিডিএফ এর মধ্যে ইংলিশ থাকবে, সরি ইংলিশ বেঙ্গলি দুটোই থাকবে। আমার আজকে 4টে ক্লাস বাবু, আমার আজকে 4টে ক্লাস। তোমাদের পিডিএফ এর মধ্যে ইংলিশ বেঙ্গলি 4টেই থাকবে। ঠিক আছে? হে ভগবান, কেন ব্লাড আসছে? সবাই ব্লাড দেখছো? আমার এখানে স্পিড 150 দেখাচ্ছে। সবাই ব্লাড দেখছো? আমাকে দেখতে পাচ্ছ না আমি জানি, কারণ ক্যামেরা অফ আছে। একটুখানি ওয়েট করে যাও, ঠিক হয়ে যাওয়ার কথা। একটু ওয়েট করে যাও, কিছু একটু হয়তো অসুবিধা হচ্ছে, একটু ওয়েট করে যাও, ঠিক হয়ে যাওয়ার কথা। আমার এখানে 152 স্পিড দেখাচ্ছে আপলোডিং, সরি ডাউনলোডিং। দেখো ঠিক আছে? এখন ঠিক আছে? দেখতে পাচ্ছ পুরোটা? প্রীতম, যদি মনে হয় বাবু তোমার টাইম নষ্ট করছি আমি, তাহলে তুমি বেরিয়ে যাও, পরে ক্লাসটা দেখে নিও। প্রীতম, তোমার যদি মনে হয় আমি তোমার টাইম নষ্ট করছি, তুমি প্লিজ বেরিয়ে যাও, তুমি পরে ক্লাসটা দেখে নিও। ঠিক আছে? তোমার মনে হচ্ছে তো প্রীতম সাহা আমি তোমার টাইম নষ্ট করছি, তুমি একটু বেরিয়ে যাও বাবু, তোমার অনেক কাজ আছে, তুমি সেটা করে নাও।
আমি দেখছি এখান থেকে কি করা যেতে পারে, তুমি পরে আমার ক্লাসটাকে স্কিপ করে করে দেখে নিও। বাকিটা দেখতে পাচ্ছ? বাকিটা দেখতে পাচ্ছ? একটা জাস্ট ছোট্ট কথা বলছি, মানে তোমাদের এরকম কথাগুলো না এতটা ডিস্টার্বিং হয়ে যায়, এক্ষুনি বলবে যে আমি রাগ করছি। প্রথমত আমি রাগ করছি না, ওকে, এটা আমি রাগ করে বলছি না। রোববার দিন আমারও একটা দিনই ছুটি থাকে, এবং তোমাদের ক্লাসটা যাতে ডিস্টার্ব না হয় তার জন্য আমি ক্লাসটা করার চেষ্টা করছি। আমার ওই একটা দিনই ছুটি, আমারও লাইফে কিছু কাজ থাকতে পারে, বাট সেই জায়গায় আমি ক্লাস করার চেষ্টা করছি যে তোমাদের ক্লাসটা আমি খুব বেশি পিছিয়ে না ফেলি। আর এখানে নেটের একটা প্রবলেম হচ্ছে, সেটা আমার হাতে নয়, সেটাকে আমি ট্রাই করছি টু ফিক্স। সেখানে যদি কেউ এসে বলে আপনি আমার টাইম নষ্ট করছেন, তাহলে এত ভাইটাল টাইম আমাকে দিচ্ছ কেন বাবু? তুমি বেরিয়ে গিয়ে পরে এসে আমার ক্লাসটা দেখে নিও স্কিপ করে করে, যাদের মনে হচ্ছে টাইম নষ্ট হচ্ছে। অদ্ভুত লোকজন। চলো স্টার্ট করছি। তো ভারত হচ্ছে একটা এগ্রিকালচারাল দেশ, মানে ভারত হচ্ছে কৃষি প্রধান একটা দেশ। এগ্রিকালচার কথাটার মানে হচ্ছে এগার প্লাস কালচার। এগার মানে হচ্ছে এগার মানে হচ্ছে মাটি। তো মাটি নিয়ে কালচার করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে এগ্রিকালচার, ঠিক আছে? এবার ভারতবর্ষের এগ্রিকালচারে কিছু কিছু বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। ভারতবর্ষের এগ্রিকালচারে কিছু কিছু স্পেশাল বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। প্রথম কি বৈশিষ্ট্য, চাইলে বাংলাতে লিখে রাখতে পারো, আমি পিডিএফ এ বাংলা ইংলিশ দুটোই দিয়ে দেবো, এখন ইংলিশে লেখা রয়েছে। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভারতীয় এগ্রিকালচারকে বলা হয় সাবসিস্টেন্ট টাইপ অফ এগ্রিকালচার। ভারতের এগ্রিকালচারকে বলা হয় সাবসিস্টেন্ট টাইপ অফ এগ্রিকালচার। সাবসিস্টেন্ট, SUBSISTENCE। কেন সাবসিস্টেন্ট টাইপ অফ এগ্রিকালচার? এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে ভারত, যেহেতু ভারতে প্রচুর জনসংখ্যা রয়েছে, ভারতীয়দের মূল উদ্দেশ্য হচ্ছে যে যাতে ভারতীয়রা তাদের ফুড সিকিউরিটি একদম ঠিকঠাক থাকে, যেন প্রত্যেকটা ভারতীয় খাবার পায়, এইটা হচ্ছে মেন লক্ষ্য। তার জন্যই ভারতের এগ্রিকালচারটা হয় সাবসিস্টেন্ট টাইপ অফ এগ্রিকালচার। এই কথাটার মানে কি? মানে যা প্রোডাকশন হয়, এই কথাটার মানে হচ্ছে যা প্রোডাকশন হয়, যতটা উৎপন্ন করা হয় ততটাই এখানে সেলফ কনজাম্পশনের জন্য যায়। যতটা এখানে প্রোডাকশন হয়ে থাকে ততটাই এখানে সেলফ কনজাম্পশনের জন্য যায়। মানে যতটা উৎপাদন করা হচ্ছে ততটাই এখানে মানুষ এটাকে ভোগ করছে। খুব একটা বেশি সারপ্লাস বা এক্সট্রা এখানে থাকে না, খুব একটা বেশি সারপ্লাস এখানে থাকে না যেটা মার্কেটে সেল করা হবে। তো ভারতীয় এগ্রিকালচার প্রধান হচ্ছে, ভারতীয় এগ্রিকালচার এখানে সাবসিস্টেন্ট টাইপ অফ এগ্রিকালচার, যে যতটা প্রোডাকশন তার ম্যাক্সিমামটাই সেলফ কনজাম্পশনের জন্য যায়, নিজেদের ভোগ করার জন্য যাচ্ছে। এবার তার মানে কি এরকম কোনো কিছু থাকে না যেটা এক্সপোর্ট করা হয়? ডেফিনেটলি থাকে, কিছু কিছু ডেফিনেটলি থাকে। বাট ভারতীয় এগ্রিকালচারের মূল উদ্দেশ্য যদি বলা হয়, মূল উদ্দেশ্য হচ্ছে সেলফ কনজাম্পশন, নিজেরা যেটাকে ভোগ করবে সেটা। কারণ ভারতীয়দের জনসংখ্যা অনেক বেশি, এটাই মেন উদ্দেশ্য। সেকেন্ড হচ্ছে কমার্শিয়াল এগ্রিকালচার। ভারতীয় এগ্রিকালচারের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে কমার্শিয়াল এগ্রিকালচার। কমার্শিয়াল এগ্রিকালচার মানে কি? মানে যেটা আমাদের ব্যবসার উদ্দেশ্যে, বাণিজ্যের উদ্দেশ্যে করা হচ্ছে। ভারতীয় এগ্রিকালচারে আরো একটা জিনিস, একটা বৈশিষ্ট্য হচ্ছে যেটা আমাদের কমার্শিয়াল পারপাসে, ব্যবসার উদ্দেশ্যে করা হচ্ছে। এখানে কিছু কিছু প্রোডাক্ট রয়েছে, যেমন ধরো চা, কফি, কোকোনাট, এই যে প্রোডাক্ট গুলো রয়েছে, এই যে আমাদের ফসলগুলো রয়েছে, সেগুলো কিন্তু সেলফ কনজাম্পশনের জন্য যায় না। যতটা চা হয় তার উদ্দেশ্য কিন্তু এটা নয় যে সবটাই ভারতীয়রা গ্রহণ করবে, এটা উদ্দেশ্য নয়। যতটা চা হচ্ছে তার মধ্যে ম্যাক্সিমামটাই রপ্তানি পারপাসে করা হয়। তো এটা তৈরি করা হচ্ছে আমাকে বাণিজ্য আনার জন্য, ব্যবসার উদ্দেশ্যে। তাই এই টাইপের এগ্রিকালচারকে বলা হয় কমার্শিয়াল এগ্রিকালচার। তো ভারতীয় এগ্রিকালচারের মধ্যে দুটো টাইপের বৈশিষ্ট্যই থাকে, একটা হচ্ছে সাবসিস্টেন্ট এগ্রিকালচার,
যেটা পুরোটাই ভোগ করার জন্য যাচ্ছে, আর একটা হচ্ছে কমার্শিয়াল এগ্রিকালচার, যেটা আমাদের মেনলি ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যাচ্ছে। ঠিক আছে, দুটো টাইপের এগ্রিকালচার এখানে হয়ে থাকে। আচ্ছা, পরেরটাতে আসছি। ভারতীয় এগ্রিকালচারের মধ্যে ভারতীয় এগ্রিকালচার একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা যতই গ্রিন রেভলিউশনের পর অনেক কিছু নতুন নতুন মেকানিজম আসুক বা নতুন নতুন অনেক টাইপ আসুক, তাতেও ভারতীয় এগ্রিকালচার এখনো মেকানাইজড নয়। ভারতীয় এগ্রিকালচার এখনো মেকানাইজড নয়। কেন মেকানাইজড নয়? তার কারণ এখনো তুমি কোনো গ্রামের দিকে যাবে, সাবসিস্টেন্ট এগ্রিকালচারে বাংলা হচ্ছে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, জীবন ধারণমূলক কৃষি, তুমি দুটোই বলতে পারো। সাবসিস্টেন্ট এগ্রিকালচারে বাংলা হচ্ছে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। ওকে, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। আচ্ছা, তো যত এখানে বলা হয়, যতই গ্রিন রেভলিউশনের পরবর্তী সময়ে অনেক নতুন নতুন মেশিন এখানে আসুক, নতুন নতুন টেকনিক আবিষ্কার করা হোক, নতুন নতুন এখানে কৃষি জলসেচের পদ্ধতি আবিষ্কার করা হোক, কিন্তু তা সত্ত্বেও এখনো তুমি যদি গ্রাম বাংলা কিংবা অন্যান্য রাজ্যের গ্রামের দিকে যাও, সেখানে দেখবে নতুন নতুন মেশিনের সাহায্যে খুব একটা কিন্তু হয় না, এখনো কিন্তু সেই পুরানো পদ্ধতিতেই চাষবাস করা হচ্ছে। তো যতই এটা করা হোক, স্টিল এখনো পর্যন্ত ভারতীয় এগ্রিকালচার মেকানাইজড নয়। ভারতীয় এগ্রিকালচার মেকানাইজড নয়, এখানে মানে নতুন নতুন প্রযুক্তির সাহায্যে কৃষিকাজ হচ্ছে না। ঠিক আছে, হচ্ছে না। পরের পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, ভারতীয় এগ্রিকালচার মনসুন ডিপেন্ডেন্ট। ভারতীয় এগ্রিকালচারের মানে ভারতীয় এগ্রিকালচারটা মৌসুমী বায়ুর ওপর নির্ভরশীল। আবার সেম কথা বলছি, গ্রিন রেভলিউশনের পরবর্তী সময়ে অনেক কিছু নতুন নতুন টেকনিক আসে, অনেক কিছু নতুন নতুন জলসেচের পদ্ধতি আসে, সবকিছু আসে, কিন্তু তা সত্ত্বেও যদি কোনো বছর, এখনো পর্যন্ত যদি কোনো বছর বৃষ্টি না হয়, ভারতীয় এগ্রিকালচার ভালো হবে না। যদি বৃষ্টি ভালো হয় তাহলে এগ্রিকালচার ভালো হবে। তুমি দেখে নিও, এই বছর যেটা হচ্ছে, এই বছর একটা এলনিনো ইয়ার, সুপার এলনিনো ইয়ার হচ্ছে এই বছরটা। এই বছর লাস্ট কয়েক বছরের তুলনায় বৃষ্টি কম হওয়ার কথা। যদি বৃষ্টি কম হয়, ভারতের এগ্রিকালচারে এফেক্ট 100% পড়বে, 100% পড়বে। ভারতীয় এগ্রিকালচার এখনো পর্যন্ত 2/3% অফ দ্য এগ্রিকালচার, যেটা পুরোপুরি মনসুনের উপর ডিপেন্ডেন্ট। ভারতীয় এগ্রিকালচারের এখনো 2/3% অফ দ্য এগ্রিকালচার, যেটা প্রপার এখনো পুরোপুরি বর্ষার উপর নির্ভরশীল। ওকে, এইটুকু বুঝতে পেরেছো সবাই? এইটুকু বুঝতে পেরেছো সবাই? পরেরটা হচ্ছে পরেরটা হচ্ছে ভ্যারাইটি অফ ক্রপ। পরেরটা হচ্ছে ভ্যারাইটি অফ ক্রপ। ভ্যারাইটি অফ ক্রপ মানে কি? মানে হচ্ছে ভারতীয় এগ্রিকালচারকে দেখো, মানে ভারতীয় আগে ফিজিওগ্রাফিকে দেখো। বৃষ্টি হচ্ছে তো এলনিনো হবে, এইটা যেটা বৃষ্টি হচ্ছে সেটা সেটা কালবৈশাখী বাবু, সেটা মনসুন নয়। এই বৃষ্টিটা কালবৈশাখী। ওকে, আচ্ছা, ভারতীয় এগ্রিকালচারকে যদি বলা হয়, এখানে ভারতীয় ভূপ্রকৃতি না প্রচন্ড বৈচিত্র্যপূর্ণ। ভারতীয় ভূপ্রকৃতি অনেক বৈচিত্র্যপূর্ণ। এখানে কোনো জায়গাতে পাহাড় রয়েছে, কোনো জায়গাতে সমভূমি রয়েছে, কোনো জায়গাতে আমাদের মালভূমি রয়েছে। বিভিন্ন জায়গার টোপোগ্রাফি যেমন আলাদা, বিভিন্ন জায়গায় এই ধরনের ফিচার গুলো যেমন আলাদা, সেরকমই এখানে বিভিন্ন জায়গার মাটিটাও আলাদা। কোথাও এখানে রেড সয়েল রয়েছে, কোথাও এখানে ব্ল্যাক সয়েল রয়েছে, এখানে ডিফারেন্ট টাইপ অফ সয়েলও দেখতে পাওয়া যাচ্ছে। তো এখানে মাটিও আলাদা, এখানে ভূপ্রকৃতিও আলাদা, জিনিসগুলো আলাদা আলাদা যাচ্ছে। সেই কারণে কোনো একটা টাইপেরই সয়েল দেখতে পাওয়া যায় এরকম হয় না। সেই কারণে কোনো জায়গাতে একটা টাইপেরই সয়েল দেখতে পাওয়া যায় এরকম জিনিসটা হয় না। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের সয়েল দেখতে পাওয়া যায়। এখানে কোনো জায়গায় হিলি এরিয়াতে সেখানে চা ভালো হয়, কোনো প্লেন জায়গা রয়েছে, সমভূমি রয়েছে, সেখানে আমাদের ধান ভালো হবে, সেখানে আমাদের পাট ভালো হবে। তো এখানে বিভিন্ন টাইপের ফসল হতে দেখতে পাওয়া যায়, কোনো একটা টাইপের ফসল এখানে হয় না। না,
কালবৈশাখীরা তাৎক্ষণিক। কালবৈশাখী লালিনার জন্য এলিনার জন্য হয় না, কালবৈশাখী তাৎক্ষণিক। লানিনা এলিনো এফেক্ট করলে মনসুনকে। পরেরটাতে আসছি, প্রিডমিনেন্স অফ দ্য ফুড ক্রপ। দেখো, যতই এখানে ভ্যারাইটি থাকুক, যতই এখানে অন্যান্য বিভিন্ন ধরনের ভূপ্রকৃতি থাকুক, বিভিন্ন ধরনের চাষবাস এখানে হয়ে থাকুক, বিভিন্ন ধরনের মাটি এখানে থেকে থাকুক, তাতেও ফসল কোনটা সব থেকে বেশি হয়? ফসল সব থেকে বেশি হয় ফুড ক্রপ, খাদ্য শস্য। ধান, গম, যব, জোয়ার, বাজরা, রাগি খাদ্য শস্য। খাদ্য শস্য এখানে সব থেকে বেশি পরিমাণে হয়ে থাকে। ফুড ক্রপের পরিমাণ সব থেকে বেশি, তার কারণ সেই একটাই, সবার মেন উদ্দেশ্য হচ্ছে ভারতীয়দের ফুড সিকিউরিটি। মেন উদ্দেশ্য হচ্ছে ভারতীয়রা যেন প্রপার ওয়েতে খাবারটা খায়। তো তাই জন্য মূল খাদ্য যদি বলা হয় সেটা হচ্ছে ফুড ক্রপ। প্রিডমিনেন্স অফ দ্য ফুড ক্রপ, ডমিনেট করে এখানে ফুড ক্রপ। সব থেকে বেশি ধান এখানে উৎপন্ন হয়, তারপর হয় গম। ওকে, কটন, কটন কোথায় হয় এখনো বলিনি। এইটুকুনি ক্লিয়ার? এইটুকুনি ক্লিয়ার বাবা? আচ্ছা, এরপর আমি আসছি ফুড ক্রপ, মানে যে কৃষিটা আমরা করছি, কৃষি তো বিভিন্ন টাইপের হয়ে থাকে। তো কৃষির ক্লাসিফিকেশন, ঠিক আছে? এর পরেরটা হচ্ছে কৃষিকাজের ক্লাসিফিকেশন। আমি বলছি বাংলাতে, পিপিটিটা ইংলিশে লেখা রয়েছে, কিন্তু তোমরা পিডিএফ যেটা পাবে সেটা বাংলা ইংলিশ দুটোতেই পাবে, ঠিক আছে? তো এখন পিপিটি ইংলিশে লেখা রয়েছে বলে যে করো না, জাস্ট বুঝে নাও যে আমি কি বলছি। ওকে, জাস্ট বুঝে নাও। যদি মনে করো লিখতে চাইলে লিখতে পারো, আমি খুব আস্তে আস্তেই বলছি। দেখো, এবার যে ক্লাসিফিকেশনটা করা হবে, এবার আমরা ভারতের কৃষিকাজে ক্লাসিফিকেশন করছি, কি কি টাইপের কৃষি হয়ে থাকে তার উপর একটা ক্লাসিফিকেশন করছি। প্রথম ক্লাসিফিকেশনটা হচ্ছে অন দ্য বেসিস অফ ল্যান্ড অ্যান্ড পপুলেশন। প্রথম যে ক্লাসিফিকেশনটা আমরা করছি, ক্লাসিফিকেশনটা করা হচ্ছে ভারতের জনসংখ্যা এবং জমি, ল্যান্ড, ভূমি, ঠিক আছে? জনসংখ্যা এবং জমির উপর বেস করে প্রথম ক্লাসিফিকেশনটা করা হচ্ছে। ওকে, এটাকে বলা হচ্ছে নিবিড় কৃষি, এটাকে বলা হচ্ছে প্রকার কৃষি। এইটা হচ্ছে নিবিড় কৃষি, নিবিড়, এটা হচ্ছে প্রগাঢ়, ঠিক আছে? এটা হচ্ছে প্রগাঢ় কৃষি। একটা হচ্ছে নিবিড় কৃষি, একটা হচ্ছে প্রগাঢ় কৃষি। আমি এক্সাম্পল দিই, তোমরা তাহলে বেটার বুঝতে পারবে। এটা হচ্ছে ধরো ইন্ডিয়া, ইন্ডিয়াতে হয়ে থাকে নিবিড় কৃষি, আর এটা হচ্ছে কানাডা, কানাডাতে হয়ে থাকে প্রগাঢ় কৃষি। এই এক্সাম্পলটা শুধু বুঝে রাখো। দেখো, ইন্ডিয়াতে কি হয়ে থাকে, ইন্ডিয়াতে অনেক বেশি পপুলেশন রয়েছে, ইন্ডিয়াতে অনেক বেশি পপুলেশন, অনেক বেশি পপুলেশন এবং অনেক কম জায়গা, জমি অনেক কম, তাই তো? ইন্ডিয়াতে পপুলেশন অনেক বেশি, জমি অনেক কম। তো ইন্ডিয়াতে কি হচ্ছে, কম জায়গাতে বেশি লোকের জন্য আমাকে চাষ করতে হচ্ছে। ইন্ডিয়াতে কম জায়গাতে বেশি লোকের জন্য চাষ করতে হচ্ছে। এবার কম জায়গাতে বেশি লোকের জন্য চাষ করতে হলে কি করতে হবে? আমাকে অল্প জায়গাতে বেশি ফসল ফলাতে হবে, খুব বেশি করে আমি সার দিচ্ছি, খুব বেশি করে কীটনাশক দিচ্ছি, তাহলে আমার ফসল বৃদ্ধি পাবে, ফলন বৃদ্ধি পাবে। সেটাই হচ্ছে ইন্ডিয়াতে অল্প জায়গাতে আমি বেশি লোকের জন্য কাজ করছি, তার জন্য আমি অনেক বেশি করে সার, অনেক বেশি করে কীটনাশক দিচ্ছি, বেসিক্যালি অনেক বেশি বিষ দিচ্ছি, বিষ, আমরা যেটা খাই সেটা বিষ খাই। তো এইটা হচ্ছে নিবিড় কৃষি, ঠিক আছে? এটাকে নিবিড় কৃষি বলা হচ্ছে, যেখানে অল্প জায়গাতে বেশি লোকের জন্য আমাকে চাষ করা হচ্ছে। আর একটা হচ্ছে প্রগাঢ় কৃষি। প্রগাঢ় কৃষি কি?
প্রগাঢ় কৃষি হচ্ছে যেখানে আমার জায়গাটা অনেক বেশি, ল্যান্ড অনেক বেশি, কিন্তু আমার পপুলেশন কম। ল্যান্ড অনেক বেশি রয়েছে বাট পপুলেশন কম। অনেক বড় জায়গাতে কম লোকের জন্য চাষ করছি, অনেক বড় জায়গাতে আমি কম লোকের জন্য চাষ করছি, সেটা হচ্ছে আমাদের এক্সটেন্সিভ এগ্রিকালচার। যেমন উন্নত দেশগুলোতে হয়ে থাকে। কানাডা, কানাডা হচ্ছে একটা উন্নত দেশ। আমি বলছি শুভঙ্কর, তোমার কথার উত্তরে আমি আসছি, 1 মিনিট দাঁড়াও। কানাডা হচ্ছে একটা উন্নত দেশ, সেখানে অনেক বড় জায়গাতে আমরা অল্প লোকের জন্য চাষ করছি। তো সেখানে কোনো কিন্তু এরকম এত বেশি ফার্টিলাইজার, এত বেশি পেস্টিসাইড ইউজ হয় না, এত বেশি কীটনাশক বা সার সেখানে ইউজ হয় না। সেখানে ইউজ হয় না বলেই সেখানে প্রোডাকশন যেটা হয়, যেহেতু সেখানে কম মানুষ, আমার বেশি বেশি ফসলের দরকারই নেই। যে যতটা বড় জায়গা, বড় জায়গাতে ন্যাচারালি যেটা গ্রো করছে সেটাই এনাফ টু ফিড দ্য পিপল। সেখানকার লোকেদের খাওয়ানোর জন্য সেটাই এনাফ হচ্ছে। তাই জন্য সেখানে কোনো ফার্টিলাইজার বা পেস্টিসাইড ইউজ করা হচ্ছে না। তো সেটা হচ্ছে আমাদের প্রগাঢ় কৃষি। আচ্ছা, আর শুভঙ্কর তুমি বললে যে তাহলে এফএসএসআই কিসের জন্য রয়েছে। এফএসএসআই বেসিক্যালি আমাদের, একটু পরে, এফএসএসআই কি করছে, তারা কোনো একটা জায়গাতে দেখছে যে কোনো একটা খাবার, একটা ব্র্যান্ড কোনো একটা জিনিস তৈরি করলো, সেটার মধ্যে ঠিক আছে, সেটা তো সবকিছু একদম প্রপার ওয়েতে আছে কিনা। আমি সেটার কথা বলছি না, আমি কথা বলছিলাম আমাদের কৃষি ক্ষেত্রে যে সারগুলো ইউজ করা হয় সেগুলো বিষ। তোমরা কোনো কোনো সময় শুনেছিলে যে বেগুন বা পটল, এই যে আমাদের অ্যাকচুয়ালি যে ফসলগুলো হচ্ছে, এই ফসলগুলোতে যখন এত বেশি পরিমাণে পেস্টিসাইড দেওয়া হয়, ইনজেক্ট করা হচ্ছে পেস্টিসাইডটা, যেটা ফলনটাকে বাড়িয়ে দিচ্ছে, বাট সেটা মানুষের শরীরের জন্য ক্ষতিকারক, সেটা সত্যি মানুষের শরীরের জন্য ক্ষতিকারক। এই পুরো জিনিসটা হয়েছে গ্রিন রেভলিউশনের পর থেকে। গ্রিন রেভলিউশনের সময় কি হয়েছে, একটা কৃষি ক্ষেত্রে নবজাগরণ এসছে, নতুন টাইপের সার, নতুন টাইপের কীটনাশক এসছে। সেটা ভালো হয়েছে, যেমন যে ফলন বাড়িয়ে দিয়েছে, তেমনি প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা খাবারের মধ্যে যে পরিমাণ সার এবং কীটনাশক ইউজ করা হচ্ছে সেটা মানুষের জন্য খারাপ হচ্ছে, এটা ফ্যাক্ট। সেটা মানুষের জন্য খারাপ হচ্ছে। আমাদের আমাদের একটা ফসলের যে ভ্যালুটা থাকছে, যে পুষ্টিগত মানটা থাকছে, কোনো ডেভেলপ কান্ট্রি তার থেকে অনেক বেশি থাকছে, কারণ তারা সেই পরিমাণ সার, কীটনাশক কিচ্ছু ইউজ করে না। কীটনাশক মানে কি, একটা বিষ। তো জাস্ট এইটুকু ভাবো, কীটনাশক কথাটার মানে কি, সেটা একটা বিষ, সেটাকে দিয়ে কীটকে মারা হচ্ছে, আলটিমেটলি একটা বিষ। সেটা তো আমাদের শরীরেও যাচ্ছে, কারণ বেগুনে যাতে পোকা না লাগে তার জন্য কীটনাশক দেওয়া হচ্ছে, সেটা তো আমরাও খাচ্ছি। বুঝতে পারলে। আর তুমি যেটা বলছো এফএসএসআই, সেটা নর্মালি কোনো প্রোডাক্টের জিনিসগুলোকে সেটাকে ঠিকঠাক করে, যে সেখানে কিছু ভুলভাল আছে কিনা সেগুলোকে দেখে। ক্লিয়ার এত পর্যন্ত? কারোর ডাউট আছে? গ্রিন রেভলিউশন মেইনলি দুবার হয়েছে, একবার হয়েছিল গ্রিন রেভলিউশন আর একটা হচ্ছে এভারগ্রিন রেভলিউশন। আমি সেটাতেও আজকে ক্লাসেই বলবো, সেটাও আজকের ক্লাসেই বলবো। এইটুকু ক্লিয়ার সবার কাছে? ডাউট আছে এইটুকুর মধ্যে? পরেরটাতে আসছি। আচ্ছা, এটাও শোনো, এতটা লেখা দরকার নেই, আমি যেটা বলছি এটাকে ভালো করে মন দিয়ে শোনো। সেটা হচ্ছে এর সলিউশন কি হতে পারে। পপুলেশন কম করতে হবে। পপুলেশন নিয়েও না এখন একটা নতুন জিনিস হচ্ছে, জানো তো। প্রথমত পপুলেশন কম করতে হবে। হ্যাঁ, পপুলেশন কম করলে আমাদের প্রোডাকশনটা একটুখানি কমবে, সেটা একদিকে যেমন ঠিক হবে, এটা ঠিক কথা। আরো একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে এই পপুলেশন কম করার চক্করে, মানে আমি তোমাদের কাছে, আমি অন্য একটা দিন বলবো না হয় যে এটা পপুলেশন কমের, ভারত এখন একটা অন্য স্টেজে চলে যাচ্ছে। এই যে জেনারেশনটা রয়েছে, যেটাকে মিলেনিয়াম বলা হয়, মানে 90s জেনারেশন, এবং কিছুটা জেনজি, জেনজিদের মধ্যে এখন অতটা নয়, বাট মেনলি 90s মানে মিলেনিয়াম জেনারেশন যেটা রয়েছে, এই জেনারেশনের মধ্যে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, এই জেনারেশনের মধ্যে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে
তারা কিড অ্যাডাপ্ট করতে চাইছে না, তারা বাচ্চা নিতে চাইছে না, তারা কিড অ্যাডাপ্ট করতে চাইছে না। এবং এই যদি কিড অ্যাডাপ্ট করতে না পারে, জাস্ট ভাবো ভারতের মতো একটা দেশ যেখানে আনঅফিসিয়ালি ভারত এখন হাইয়েস্ট পপুলেশনে যাচ্ছে, সেরকম জায়গার লোকজন যারা মিলেনিয়াম পপুলেশন চাইছে না কিড অ্যাডাপ্ট করতে। এবার অ্যাডাপ্ট করতে মানে কি, আমি মানে অ্যাডাপ্ট মানে অ্যাডাপশন বলছি না, মানে কিড নিতে চাইছে না এটা বলছি, বাচ্চা নিতে চাইছে না। এবং তার জন্য কি হচ্ছে, একটা জেনারেশন অলমোস্ট গ্যাপ হওয়ার চান্স হয়ে যাচ্ছে। তাই জন্য আজকে এই মুহূর্তে কোনো প্রবলেম ফেস হবে না, বাট আজকে থেকে আরো 20 বছর পর, যখন এখন যারা বাচ্চা আছে তারা একটু বড় হয়ে যাচ্ছে, তারপরে আজকে থেকে 20 থেকে 25 বছর পর তখন দেখা যাবে ভারতবর্ষের ওল্ড এজ পপুলেশন অনেকটা বেশি হয়ে যাচ্ছে কম্পেয়ার টু দ্য ইয়ং পপুলেশন। যে প্রবলেমটা ভারতবর্ষে প্রচন্ড লেভেলে আসবে, যেটা অলরেডি চায়না ফেস করে নিয়েছে, চায়নার কাছে অলরেডি এই প্রবলেমটা হয়ে গেছে, এখন ভারতের কাছে সেই প্রবলেমটা শুরু হচ্ছে। কি হয়েছিল, চায়না তো ভারত পৃথিবীতে সব থেকে বেশি পপুলেশনের দেশ ছিল, তো চায়না ওয়ান চাইল্ড পলিসি নিয়েছিল। চায়না বলেছিল পার কাপল একটা করে চাইল্ড থাকবে। এই এই পলিসি নেওয়ার পর চায়নার এজ সেক্স পিরামিড পুরো ধ্বংস হয়ে যায়, মানে কোনো একটা পপুলেশন বেশি হয়ে যায়, ফিমেল অর মেল। প্লাস ওইখানেও সেম প্রবলেম হচ্ছিল যে তারা কিড নিতে চাইছে না, এবং তাই জন্য ওল্ড এজ পপুলেশন বেশি হয়ে যাচ্ছিল কম্পেয়ার টু দ্য ইয়ং পপুলেশন। ভারত এখন সেই স্টেজে রয়েছে, ভারত এখন প্রপার এই স্টেজে রয়েছে যে বর্তমানে যারা মিলেনিয়াম পপুলেশন অ্যান্ড কিছুটা পোর্শন অফ জেনজি পপুলেশন, এই পপুলেশনটা খুব একটা বেশি চাইছে না কিড নিতে। তার জন্য ইভেনচুয়ালি আফটার 20 to 25 ইয়ার্স ভারতবর্ষের পপুলেশনের মধ্যে ইয়াং পপুলেশন অনেক কম হয়ে যাবে ওল্ড এজ পপুলেশনের কম্পারিজনে, এবং এই মেজর প্রবলেমটা আসতে চলেছে। তোমরা যদি কোনো ইউপিএসসি বা এরকম চ্যানেল ফলো করো, তাহলে তোমরা পপুলেশনের ক্লাস, মানে পপুলেশনের যে চ্যাপ্টারটা, যে কনসার্নটা, সেই জায়গাতে এটাকে দেখতে পারো, যেটা অ্যাকচুয়ালি হতে চলেছে। চলো পরেরটাতে আসি। এত পর্যন্ত ক্লিয়ার বলে দিয়েছো সবাই? পরেরটা হচ্ছে আমাদের স্থানান্তর কৃষি। পরেরটা হচ্ছে স্থানান্তর কৃষি, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে মানে তোমরা যদি একটুখানি সার্চ করো পপুলেশন নিয়ে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কি হতে চলেছে। হতে পারে এবং যাদের ইন্টারেস্ট রয়েছে তারা একটুখানি সার্চ করে নিও, আমি যেটা বললাম সেটা তুমি দেখো, মানে জাস্ট একটু ঠিকঠাক সাইট থেকে, কোনো ইউপিএসসি বিপিএসসি এরকম সাইট থেকে দেখবে, তাহলে বুঝতে পারবে। বাপ্পা, আমি ভূগোল নিয়ে কথা বলছিলাম, তুমি বোধহয় বুঝতে পারোনি। পপুলেশনটা ভূগোলের টপিক, আমি ভূগোল টপিকে কথা বলছিলাম, আমি তোমার সাথে গল্প করছিলাম। ওকে বাপ্পা, তুমি ভূগোল টপিকটাই বুঝতে পারোনি, ও টপিকটা একটু বুঝে নিও। ওকে, পরেরটাতে আসছে স্থানান্তর কৃষি। স্থানান্তর কৃষিটাকে কাকে বলা হচ্ছে, ধরো কি হচ্ছিল কোনো একটা জায়গাতে, এটা একটা প্রিমিটিভ টাইপ অফ এগ্রিকালচার প্রথমত, মানে এটা একটা প্রাচীন পন্থাতে কৃষিকাজ হচ্ছে, এটা হচ্ছে একটা স্থানান্তর কৃষি। এখানে কি হচ্ছে, এখানে ধরো কোনো একটা জায়গাতে মানুষ দেখলো যে এই জায়গাতে চাষ করা যায় বলে, সেই জায়গায় যা গাছপালাগুলো ছিল সেই গাছপালাগুলোকে প্রথমেই গোড়া থেকে কেটে দেওয়া হলো, শুকিয়ে গেল, শুকিয়ে যাওয়ার পর গাছগুলোকে জ্বালিয়ে দেওয়া হলো, যেটা একদম শুকিয়ে গেল সেই গাছগুলোকে তারপরে কি জ্বালিয়ে দেওয়া হলো। জ্বালিয়ে দেওয়ার জন্য জায়গাটা পুরো ন্যাড়া হয়ে গেল, একদম পুরো ব্ল্যাঙ্ক জায়গা হয়ে গেল, ওই জায়গাতে চাষ করা হলো, ওই জায়গাটাতে গিয়ে চাষ করা হলো। এবং যেহেতু প্রাচীন পদ্ধতিতে কৃষিকাজ হচ্ছে, সেখানে কোনো রকম সার ইউজ করা হয় না,
প্রাচীন পদ্ধতি তো, সার কীটনাশক কিছু ইউজ করা হয় না। তার জন্য কি হচ্ছে, কৃষিকাজ করতে 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 কিছুদিন পর সেটার লেভেলটা, মাটির গুণগত মান কমে যাচ্ছে। মাটির গুণগত মান কমে যাওয়ার জন্য সেখানে আর কৃষিকাজ করা যাচ্ছে না। তারা শিফট করছে টু আ নিউয়ার প্লেস, তারা একটা নতুন জায়গাতে শিফট করছে। সেই জায়গাতেও সেম প্রসেস তারা রিপিট করছে। সেই জায়গাতেও আগে গিয়ে গাছটাকে জ্বালিয়ে দিচ্ছে, তারপর গিয়ে সেখানে আগুন ধরিয়ে দিচ্ছে, আবার চাষ করছে। আবার কিছুদিন চাষ করার পর সেটাতে গুণগত মান কমে যাচ্ছে, আবার তারা শিফট করছে। এই যে পদ্ধতিটা, এটাকে বলা হচ্ছে স্থানান্তর কৃষি। এটাকে বলা হয় স্থানান্তর কৃষি। এটার আরো একটা নাম হচ্ছে স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার। এটার আরো একটা নাম হচ্ছে স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার। আগে স্ল্যাশ করা হচ্ছে, কাটা হচ্ছে, তারপর সেটাকে আগুন ধরা হচ্ছে। তো স্ল্যাশ হচ্ছে অ্যান্ড বার্ন হচ্ছে। ওকে, এইটারই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম রয়েছে, যেমন ঝুম চাষ, যেমন পোনাম, যেমন পড়ু। ওড়িশাতে এটার নাম হচ্ছে পড়ু, অন্ধ্রপ্রদেশের নাম হচ্ছে পড়ু। তো এরকম জায়গায় বিভিন্ন বিভিন্ন নামে এটাকে বলা হয়। ঠিক আছে, আমরা নর্মালি ঝুম চাষ হিসেবেই জানি। ভারতবর্ষের সব থেকে বেশি এটা হয়ে থাকে নাগাল্যান্ডে। নাগাল্যান্ডে সব থেকে বেশি হয়ে থাকে। এছাড়া নর্থ ইস্টের সব জায়গাতেই মোটামুটি হয়ে থাকে। ভারতের বাইরেও বিভিন্ন জায়গাতে এই চাষটা দেখতে পাওয়া যায়। যেমন ধরো লাডাং, লাডাং হয়ে থাকে ইন্দোনেশিয়াতে। রে হয়ে থাকে, মানে একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন নামে হচ্ছে। ওকে, এটাকে বলা হচ্ছে আমাদের স্থানান্তর কৃষি, শিফটিং এগ্রিকালচার এটাকে বলা হয়। ক্লিয়ার? প্রশ্ন? পরেরটাতে আসছি, কোনো প্রশ্ন? এর পরেরটাতে আসছি। পরেরটা হচ্ছে ক্রপের প্যাটার্ন। কোন সময় কোন চাষটা করা হচ্ছে তার উপর বেস করে এটাকে ক্লাসিফিকেশন করা হচ্ছে। কোন সময় কোন চাষটা করা হচ্ছে তার উপর বেস করে ক্লাসিফিকেশন করা হয়। যেমন গ্রীষ্মকালীন ফসল, যে ফসলটা একেবারে জুন জুলাইতে গাছটাকে লাগানো হচ্ছে এবং গাছটাকে কাটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাসে। গাছটা লাগানো হচ্ছে জুন জুলাইতে, গাছটা কাটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাসে, সেটাকে বলা হচ্ছে আমাদের খারিফ শস্য। সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের গ্রীষ্মকালীন ফসল, পুরো গ্রীষ্মকালটা রয়েছে, এটাকে বলা হচ্ছে গ্রীষ্মকালীন ফসল। ওকে বাবু, আমি তো ইংলিশেই এখানে দেয়া রয়েছে। ব্লার আসলে আমার আমার হাতে একদম নেই, একটু ওয়েট করে গেলে হয়তো ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করে গেলে ঠিক হয়ে যাবে। আদারওয়াইজ যদি আমার কথাটাকে তোমরা ঠিকঠাক করে শুনতে পাও তাহলে আমার কথাটা প্লিজ শোনো, এটা হয়তো একটু পরে আবার ঠিক হয়ে যাবে। তোমরা বললে আমি কন্টিনিউ করব, তোমরা যদি বলো আমি কন্টিনিউ করব। আমি কি কন্টিনিউ করব? তোমরা কি আমাকে ঠিকঠাক করে শুনতে পাচ্ছ? একদম ব্লার লাগছে কি? চলো, চলো, প্রথমটা হচ্ছে আমাদের খারিফ শস্য। আমি নোটটা দিয়েও দেবো, আমি পুরো পিডিএফটা তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, আমি পুরো পিডিএফটা তোমাদের দিয়ে দেবো। আচ্ছা, প্রথমটা হচ্ছে আমাদের খারিফ শস্য। খারিফ শস্যটা হচ্ছে যেটা আমাদের গ্রীষ্মকালীন ফসল। খারিফ শস্যটা মানে গাছটাকে লাগানো হচ্ছে জুন জুলাই মাসে। খারিফ শস্যের গাছটাকে লাগানো হচ্ছে জুন জুলাই মাসে। খারিফ শস্যের গাছটাকে কাটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাসে। খারিফ শস্যের গাছটা কাটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাসে। যেহেতু এটা খারিফ শস্য, এর মধ্যে কোন কোন ফসলগুলো পড়ে? যেহেতু এটা খারিফ শস্য, এর মধ্যে কোন কোন ফসলগুলো পড়ে? ধান পড়ে, মেজ পড়ে, মেজ মানে হচ্ছে ভুট্টা। ধান, ধান এখন ধান, ভুট্টা, জোয়ার, বাজরা, কটন, তুলা, পাট, এগুলো পড়ছে আমাদের, যেটা আমাদের খারিফ শস্য। এটা হচ্ছে আমাদের খারিফ শস্য। ওকে,
হ্যাঁ ডেফিনেটলি, এটা তুমি যেটা বলছো যে এখন ধান চাষ শুরু হয়েছে, এটা ডেফিনেটলি আমাদের খারিফ শস্য, শীত গ্রীষ্মকালীন ফসল। ওকে। আচ্ছা, এর পরেরটা হচ্ছে রবি শস্য। রবি শস্য কাকে বলা হয়? রবি শস্য হচ্ছে যদি আমাদের গাছটা অক্টোবর ডিসেম্বর মাসে গাছটাকে লাগানো হচ্ছে, গাছটা পুরো শীতকাল জুড়ে থাকবে, সেটা হচ্ছে আমাদের রবি শস্য। অক্টোবর থেকে ডিসেম্বর এরকম সময় গাছটাকে লাগানো হয়। গাছটা কাটা হচ্ছে এপ্রিল থেকে জুন, এপ্রিল থেকে জুনের মধ্যে গাছটা কাটা হবে, সেটা হচ্ছে আমাদের রবি শস্য। মেন কি কি ফসল এখানে হয়ে থাকে? গম, বার্লি, মটর, সর্ষে, এই ধরনের ফসল এখানে হয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে রবি শস্য। এই দুটোই মেন ফসল এটা হয়ে থাকে, হ্যাঁ আলুও হয়। এই দুটোই মেন ফসল এখানে হয়ে থাকে। এছাড়াও আরো একটা ফসল এখানে এখন রিসেন্ট হচ্ছে, সেটা হচ্ছে জাইদ। দুটোকে বলা হয় জাইদ ফসল। জাইদটা কি? ZAID, জাইদ এটাকে বলা হয়। জাইদ ব্যাপারটা কি? জাইদটা হচ্ছে যেটা আমাদের খারিফ শস্য এবং রবি শস্যের মাঝে হয়। ঠিক আছে, নর্মালি এটা অতটা ইম্পর্টেন্ট, রবি শস্য বা খারিফ শস্যের মতো অতটা ইম্পর্টেন্ট নয়, বাট এটা যেটা আমাদের রবি শস্য এবং খারিফ শস্যের মাঝে হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে জাইদ। ফসলগুলোকে ধরে কোশ্চেন আসতে পারে, হ্যাঁ হ্যাঁ আসে। ফসলগুলোকে ধরে প্রশ্ন আসে যে কোনটা রবি শস্য কোনটা খারিফ শস্য, প্রশ্ন আসে। জাইদটা হচ্ছে যেটা আমাদের খারিফ শস্য এবং রবি শস্যের মাঝে হচ্ছে, তাকে বলা হচ্ছে জাইদ। জাইদটা মেনলি ওই দুটোর মাঝে হচ্ছে। নর্মালি এর মধ্যে কি কি পড়ে? এর মধ্যে পড়ে সিজনাল ফ্রুট, ভেজিটেবল, ক্রপ, সিজনাল যেগুলো হয়ে থাকে সেগুলো। এবং এইটা করা হয় বিউটিফিকেশনের সঙ্গে। ঠিক আছে, সিজনাল ফ্রুট গুলো মেনলি এখানে হয়ে থাকে। জাইদ শস্য দুটোর মাঝে হয়, রবি শস্য খারিফ শস্যের মাঝে হচ্ছে জাইদ শস্য। দেখতে পাচ্ছ আমার পেজটা কি ভিজিবল তোমাদের কাছে নাকি ব্লার আসছে? পেজটা ভিজিবল? আর একবার রিস্টার্ট করছি। এখন দেখো তো, এখন দেখো তো। জিও সিম হলে নেটওয়ার্কে 4G সিলেক্ট করুন। বাবু আমি 150 Mbps এ বসে আছি, 150 Mbps। জিও সিমে ক্লাস করছি না। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? একজন হ্যাঁ বলছে, একজন না বলছে। একজন বলছে হ্যাঁ, একজন বলছে না। ওকে, আমাকে আরেকটা মিনিট দাও, আমি আরেকবার রিস্টার্ট করছি। দেখো এখন যদি না হয় বলতেই শুরু করবো, আর আমি রিস্টার্ট করছি না, যদি না হয় বলতে শুরু করবো। এখন ঠিক আছে?
চলো, পরেরটা হচ্ছে যে আমরা ক্রপটাকে কিরকম ভাবে ক্লাসিফাই করছি। পরেরটা হচ্ছে ক্রপটাকে কিভাবে ক্লাসিফাই করছি, মানে হচ্ছে এই যে আমি বলছি যে এত ধরনের ফসল হচ্ছে, সেই ফসলগুলো কি টাইপের ফসল। ফার্স্ট একটা হচ্ছে ফুড ক্রপ। একদম প্রথমে বলেছিলাম আমাদের ভারতবর্ষে প্রিডমিনেন্স রয়েছে ফুড ক্রপের ওপর। একদম প্রথমটা হয়ে যাচ্ছে আমাদের ফুড ক্রপ, যেটাকে আমাদের বলা হচ্ছে আহ যেটার কি সব থেকে বেশি প্রিডমিনেন্স রয়েছে। মেইনলি উদ্দেশ্য ভারতীয়দের খাদ্য সাপ্লাইটাকে একটু ঠিকঠাক করে রাখা। তো সেটা হয়ে যাচ্ছে আমাদের ফুড ক্রপ। তার মধ্যে কি কি পড়ছে, তার মধ্যে ধান, গম, জোয়ার, বাজরা, রাগি সমস্ত জিনিসটা পড়ছে। সেটা হয়ে যাচ্ছে আমাদের ফুড ক্রপ। ঠিক আছে, ফার্স্ট টাইপ হচ্ছে ফুড ক্রপ। সেকেন্ড হচ্ছে ক্যাশ ক্রপ আর প্লান্টেশন ক্রপ। জাইদ শস্যটা লাগানোর আর কাটার সময়টা একটু বলবেন। জাইদ শস্যটা মেইনলি লাগানো হয়ে থাকে মার্চে, কাটা হয় জুলাইতে। জাইদ শস্যটা মার্চে লাগানো হয়, কাটা হয় জুলাইতে, এর বাইরে কিছু। ওকে, এটা দুটোর মাঝে হয়, রবি এবং খারিফের মাঝে হয়। আচ্ছা, পরেরটাতে আসছি। পরেরটা হয়ে যাচ্ছে আমাদের ফুড ক্রপ। ফুড ক্রপ তো বললাম যেখানে আমাদের খাদ্য শস্য, যেটা আমরা খাই, শস্য হিসাবে যেটাকে গ্রহণ করছি। ওকে, পরেরটা হচ্ছে ক্র্যাশ ক্রপ আর প্লান্টেশন ক্রপ। ক্যাশ ক্রপ আর প্লান্টেশন ক্রপের মধ্যে মানে এই দুটোই হচ্ছে কমার্শিয়াল ক্রপ। ক্যাশ ক্রপ এবং প্লান্টেশন ক্রপ এই দুটোই হচ্ছে আমাদের কমার্শিয়াল ক্রপ। ঠিক আছে, কমার্শিয়াল ক্রপ মানে কি, মানে দুটোই বাণিজ্যের উদ্দেশ্যে করা হয়, দুটোইকেই আমাদের ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে করা হয়। বাট দুটোর মধ্যে একটুখানি পার্থক্য রয়েছে। কি পার্থক্য? ক্যাশ ক্রপ যেটা হচ্ছে সেটা বেসিক্যালি এক ফসলি, সেখান থেকে আমরা একবারই ফসল পাবো, আর পাবো না। তোমরা কখনো পাট গাছ দেখেছো? পাটের থেকে আঁশটা ছাড়িয়ে নেওয়ার পর, পাটটা গাছটাকে তুলে সেটাকে জলে ফেলা হয়, তারপর আঁশটাকে ছাড়িয়ে নেওয়ার পর সেটাকে দিয়ে কাজ হয়। ওইটা কি আবার গাছ হিসেবে লাগানো যায়? ওটা কি আবার কাজ করে? কাজ করে না, তাই তো? তো ওটা এক ফসলি, ওটা একবারই ফসল দিচ্ছে। তুমি গ্রাউন্ড নাট বা অয়েল সিড এগুলো যখন মূল থেকে তুলে নিচ্ছ, সেটা আবার গাছ হিসেবে লাগবে না, ওটা এক ফসলি। বাট তুমি নারকোল গাছ তো ডেফিনেটলি দেখেছো, নারকোলে একবার ফল হয়ে যাওয়ার পর এরকম কি হয় যে আর ফল হবে না? চায়ের পাতা একবার তুলে নেওয়ার পর আর চায়ের পাতা পাবো না, এরকম কি হয়? না। তো সেটা হচ্ছে বহু ফসলি। ক্যাশ ক্রপ আর প্লান্টেশন ক্রপ দুটোই হচ্ছে আমাদের কমার্শিয়াল ক্রপ। ক্যাশ ক্রপ আর প্লান্টেশন ক্রপ দুটোই হচ্ছে কমার্শিয়াল ক্রপ, কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে এক ফসলি, একটা হচ্ছে বহু ফসলি। ওকে, একটা এক ফসলি, একটা বহু ফসলি। ওকে, পরেরটা হচ্ছে হর্টিকালচার। হর্টিকালচারটা কি? যেটাকে বলা হয় উদ্যান কৃষি। পরেরটা হচ্ছে হর্টিকালচার, যেটাকে বলা হয় উদ্যান কৃষি। উদ্যান কৃষিটা মেনলি কোনো একটা পার্টিকুলার চাষ, সেটাকে ধরো একটু বিউটিফিকেশনের সাথে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে করা হচ্ছে। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে হর্টিকালচার। অনেকে দেখবে বেড়াতে গেলে আপেল বাগান ঘুরতে যায়, আম বাগান ঘুরতে যায়, এগুলো হচ্ছে সবকটা আমাদের হর্টিকালচার। ওকে, তোমরা কি কখনো দেখেছো কেউ ঢ্যাঁড়সের ক্ষেত ঘুরতে গেছে? না, তার মানে ওটা হর্টিকালচার নয়। ক্লিয়ার? বুঝলে? পরেরটাতে আসছি। সেটা হচ্ছে ট্রপিক্যাল আর টেম্পারেট, মানে কোন সিজনে কোন সময় হচ্ছে তার উপর বেস করে যদি আমরা ক্লাসিফিকেশন করে থাকি। ট্রপিক্যাল মানে কি? উষ্ণ অঞ্চল, যে সয়েলটা মেনলি আমাদের একদম উষ্ণ অঞ্চলের যে সয়েল, উষ্ণ অঞ্চলের যে সয়েলটা, সেটা হচ্ছে ট্রপিক্যাল। ঠিক আছে, বেসিক্যালি খারিফ শস্যগুলোকে বলা হয় ট্রপিক্যাল। আর টেম্পারেট কোনটা?
টেম্পারেট হচ্ছে যেটা আমাদের শীতল জায়গাতে হয়ে থাকে, যেটা আমাদের অনেক ঠান্ডা জায়গাতে হয়ে থাকে, সেটা হচ্ছে টেম্পারেট। একদম ইজি ভাষায় বললে ট্রপিক্যাল হচ্ছে খারিফ শস্য, টেম্পারেট হচ্ছে আমাদের রবি শস্য। ওকে, আচ্ছা পরেরটাতে কিছু কিছু চাষের কি কি নাম হয়ে থাকে সেটাকে দিয়েছি। কিছু কিছু চাষের কিছু কিছু নাম হয়ে থাকে, কিরকম নাম? প্রথমটা হচ্ছে অ্যাপিকালচার। অ্যাপিকালচার কাকে বলা হয়? মধুর চাষকে বলা হয় অ্যাপিকালচার। যেখানে মধু নিয়ে চাষ করা হচ্ছে তাকে বলা হচ্ছে অ্যাপিকালচার। ওকে, ফ্লোরিকালচার কাকে বলা হয়? ফ্লোরিকালচার হচ্ছে ফুলের চাষকে বলা হয় ফ্লোরিকালচার। সেরিকালচার ট্রপিক্যাল টেম্পারেট এরিয়া ওয়াইজ নাকি এরিয়া ওয়াইজ, ট্রপিক্যাল টেম্পারেট মেনলি এরিয়া ওয়াইজ, কিন্তু এরিয়াটাই ক্লাইমেট, দুটো লিঙ্কড। তুমি যদি এখন পার্বত্য অঞ্চলে যাও সেটাই তোমার ক্লাইমেটও চেঞ্জ হয়ে যাবে। তো এরিয়া ক্লাইমেট দুটো লিঙ্কড, বাট ট্রপিক্যাল এবং টেম্পারেট কথাটা ক্লাইমেটের সাথে যুক্ত। ট্রপিক্যাল এবং টেম্পারেট কথাটা ক্লাইমেটের সাথে যুক্ত, কিন্তু দুটো লিঙ্কডে যাচ্ছে। আচ্ছা, সেরিকালচারকে বলা হচ্ছে আমাদের সিল্কের চাষ। সিল্কের চাষ হচ্ছে সেরিকালচার। ওলেরিকালচার কাকে বলা হয়? ওলেরিকালচার হচ্ছে ভেজিটেবলের চাষ। শাকসবজি চাষকে বলা হচ্ছে ওলেরিকালচার। ভিটিকালচার কাকে বলা হয়? ভিটিকালচার হচ্ছে আঙুর, আঙুরের চাষকে বলা হয় ভিটিকালচার। পিসিকালচার কাকে বলা হচ্ছে? মাছ, মাছের চাষ হচ্ছে পিসিকালচার। ট্রান্সহিউম্যান এটা আমার কোশ্চেন আর কি, আপনারা ইংলিশের সাথে আমি যেটা পড়াচ্ছি এটা বুঝতে অসুবিধা হচ্ছে? আমি যেটা পড়াচ্ছি এটা বুঝতে অসুবিধা হচ্ছে? বাবু তুমি এখানে এপিকালচার ফ্লোরিকালচার এই নামগুলো এইভাবেই থাকবে, বাট হানি মানে মধু আর বি মানে মাছি, এটা এটা বুঝতে পারছো? আমি যেটা পড়াচ্ছি তাতে কারোর কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? সরি, ক্লাইমেটটা ভুল বললাম, ওয়েদার ওয়াইজ কি, যেমন খারিফ রবি এগুলো ওয়েদার ওয়াইজ। ট্রপিক্যাল আর টেম্পারেট রিলেটেড টু দ্য এরিয়া। ট্রপিক্যাল হচ্ছে যেটা আমাদের পার্বত্য, সরি টেম্পারেট হচ্ছে যেটা আমাদের পার্বত্য অঞ্চলে হচ্ছে, ট্রপিক্যাল যেটা আমাদের ল্যান্ড সমভূমি অঞ্চলে হচ্ছে, রিলেটেড টু এরিয়া মোস্টলি। আচ্ছা, পিসিকালচারটা হচ্ছে মাছের চাষ। ট্রান্সহিউম্যান কাকে বলা হচ্ছে? ট্রান্সহিউম্যান হচ্ছে ধরো একটা পাহাড় রয়েছে, কেউ শীতকালে পাহাড়ের মাথার উপরে থাকতে পারে না, সে শীতকালে নেমে আসে, শীতকালে সে এখানে থাকে এখানেই চাষ করে, গরমকালে সে পাহাড়ের মাথার উপর উঠে যায়, সে এখানে চলে যায়, এখানে গিয়ে এখানে চাষ করে। এটা হচ্ছে ট্রান্সহিউম্যান। বিভিন্ন সিজনে বিভিন্ন লোকেশন ওয়াইজ চাষ করে, সেটাকে বলা হয় ট্রান্সহিউম্যান। আর একটা হচ্ছে মিক্স কালচার। মিক্স কালচার কাকে বলা হয়? যেখানে অ্যানিমাল হাজবেন্ড্রি এবং ক্রপ কাল্টিভেশন একসাথে হয়, ক্রপ এবং অ্যানিমাল হাজবেন্ড্রি একসাথে হচ্ছে, তাকে বলা হচ্ছে মিক্স কালটিভেশন। পশুপালন এবং কৃষিকাজ একসাথে হয়, তাকে বলা হয় মিক্স কালচার। ওকে, এর পরেরটা হচ্ছে গ্রিন রেভলিউশন। এর পরেরটাতে আসছি, সেটা হচ্ছে গ্রিন রেভলিউশন। গ্রিন রেভলিউশন কিরকম টাইপের প্রশ্ন আসে প্রথমটা বলে রাখি। গ্রিন রেভলিউশন হচ্ছে যেখানে একটা সবুজ বিপ্লব, প্রশ্ন আসে কত সালে হয়েছিল, প্রশ্ন আসে যে এটা কোন 5 ইয়ার প্ল্যানের আন্ডারে হয়েছে,
এবং এটা কার তত্ত্বাবধানে বা কে এটাতে ফাদার ছিলেন, এইরকম প্রশ্ন এখান থেকে আসে। দেখো, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে সব থেকে বেশি ইম্পর্টেন্স পেয়েছিল কৃষি। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে সব থেকে বেশি ইম্পর্টেন্স পেয়েছিল কৃষি। সেকেন্ড 5, এবং সেটা খুব সাকসেসফুলও হয়েছিল। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে সব থেকে বেশি ইম্পর্টেন্স পেয়েছিল শিল্প। ঠিক আছে, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে সব থেকে বেশি ইম্পর্টেন্স পেয়েছিল শিল্প, কিন্তু সেটা একদম খুব বাজে লেভেলে ধরাশায়ী হয়ে যায়। তো থার্ড 5 ইয়ার প্ল্যানে আবার ব্যাক টু কৃষি, আবার ইম্পর্টেন্স চলে গেল কৃষি ক্ষেত্রের উপর, এবং এই থার্ড 5 ইয়ার প্ল্যানেই এলো গ্রিন রেভলিউশন। এখানে অনেক নতুন নতুন টাইপ অফ কীটনাশক সার এখানে ব্যবহার করা হলো, নতুন নতুন টাইপ অফ ইরিগেশনাল টেকনিক এখানে ব্যবহার করা হলো, যাতে ফলনটাকে আমরা অনেক বাড়াতে পারি, ফলনটাকে বৃদ্ধি করা যায়। এবং এলো হাই ইল্ডিং ভ্যারাইটি সিড, উচ্চ ফলনশীল বীজ। গ্রিন রেভলিউশনের সময় এসেছিল উচ্চ ফলনশীল বীজ, হাই ইল্ডিং ভ্যারাইটি সিড, ঠিক আছে, যা পুরো ফসলের পরিমাণটাকে অনেক বেশি বৃদ্ধি করে দেয়। এবং কারা এটা করেছিল ভারতের ক্ষেত্রে? MS স্বামীনাথন। MS স্বামীনাথনকে বলা হয় ফাদার অফ গ্রিন রেভলিউশন অফ ইন্ডিয়া, ফাদার অফ গ্রিন রেভলিউশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো এটা কত সালে হয়েছিল, কোন প্ল্যানের আন্ডারে? থার্ড 5 ইয়ার প্ল্যান, তার আন্ডারে এটা হয়েছিল। শুধু এইটাকে আমি তোমাদেরকে বলবো পুরো 4টে পয়েন্টই পড়ো, বাকিগুলোর কোনোটার ইয়ার এবং ফাদার পড়ার দরকার নেই, বাকিগুলোর ইয়ার এবং ফাদার তোমাদের পড়তে হবে না, জাস্ট কোন রেভলিউশনটা কি প্রোডাক্টের জন্য হয়েছিল সেটুকু পড়তে হবে। যেমন ধরো পিঙ্ক, পিঙ্কটা হয়েছিল অনিয়ন, পেঁয়াজ বা প্রন প্রোডাকশনের উপর। হোয়াইট রেভলিউশন, যেটাকে বলা হয় অপারেশন ফ্লাড, হোয়াইট রেভলিউশন যেটাকে অপারেশন ফ্লাডও বলা হয়, সেটা হয়েছিল মিল্ক প্রোডাকশনের উপর, সেটা মেইনলি হয়েছিল মিল্ক প্রোডাকশনের উপর। ব্লু রেভলিউশন হয়েছিল ফিশ, মাছ প্রোডাকশনের উপর। রেড রেভলিউশন হয়েছিল মিট বা টমেটো প্রোডাকশনের উপর। ইয়েলো হয়েছিল অয়েল সিড, তৈলবীজ। ব্রাউন হয়েছিল লেদার বা কোকোয়া। গোল্ডেন ফাইবার কাকে বলা হয় প্রশ্ন আসে, গোল্ডেন ফাইবার মানে পাট, গোল্ডেন ফাইবার মানে পাট। গোল্ডেন রেভলিউশন ফ্রুট, ফল, হানি। ওকে, সিলভার বললে সেটা হচ্ছে এগ, পোল্ট্রি। সিলভার ফাইবার বললে সেটা হচ্ছে কটন, সিলভার ফাইবার বললে সেটা হচ্ছে কটন। প্রোটিন রেভলিউশন আর অঙ্কন তুমি যেটা বলেছিলে যে গ্রিন রেভলিউশন তো দুবার হয়েছিল, সেকেন্ডটার নাম হচ্ছে এভারগ্রিন রেভলিউশন, সেকেন্ডের নাম হচ্ছে এভারগ্রিন রেভলিউশন, সেটা 2022-এ হয়েছিল। ক্লিয়ার এত পর্যন্ত? খুব একটা লাগে না, মুখস্থ থাকলে তো খুবই ভালো কথা, বাট নর্মালি হোয়াইট রেভলিউশন মানে অপারেশন ফ্লাড দিয়েই প্রশ্ন আসে। গোল্ডেন ফাইবার মানে সোনালী তন্তু। কারোর কিছু প্রশ্ন? নাইনটিন 81-এ কিন্তু গ্রিন রেভলিউশন আর হয়নি, 80s-এ যেটা হয়েছিল সেটা রেড রেভলিউশন, 80s-এ রেড রেভলিউশন হয়েছিল। ঠিক আছে, তবু আমি আরেকবার দেখে নেবো, মানে যদি কিছু আমি মিস করে যাই আমি একবার দেখে নেবো। 81-এ আমার ধারণা কিছু হয়নি, বাট তুমি যখন বলছো আমি একবার চেক করে নেবো। আচ্ছা, পরেরটাতে দেখো একটা লিস্ট দেওয়া রয়েছে, সেই লিস্টটাতে কোন কোন ফসলের রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত সেটা দেওয়া রয়েছে, কোন কোন ফসলের রিসার্চ সেন্টার কোথায় কোথায় অবস্থিত সেটা দেওয়া রয়েছে। ওকে, যেমন ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ, এগুলো শুধু মুখস্থ, এটা কোথায় অবস্থিত এটাতে আমার বোঝানোর কোনো জায়গা নেই, এটা সিম্পল তোমাদেরকে মুখস্থ করতে হবে যে এই রেভলিউশনটা কোথায়, মানে সরি এই
ফসলের রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? পুরো জায়গাটা থেকে প্রশ্ন আসে। কটনের কোথায়, চায়ের কোথায়, সিল্কের কোথায়, পুরো জায়গাটা থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, পরেরটাতে একটা লিস্ট, এটাতেও একটা লিস্ট আমি দিয়ে রেখেছি। এই লিস্টটাতে এগুলো এটা মুখস্থেরই পার্ট। হ্যাঁ, চুচুড়াতে রয়েছে, ধান রয়েছে চুচুড়াতে, পাট রয়েছে ব্যারাকপুরে। এর পরেরটাতে একটা লিস্ট দেওয়া রয়েছে। এই লিস্টটাতে দেওয়া রয়েছে ভারত কোন কোন ফসলে হাইস্ট প্রোডাকশনে যাচ্ছে। ভারত কোন কোন ফসলে হাইস্ট প্রোডাকশনে যাচ্ছে। এখন ভারত কিন্তু ধানেও হাইস্টে যাচ্ছে, ধান প্রোডাকশনও ভারত এখন হাইস্ট হয়ে গেছে, আগে সেকেন্ডে ছিল, এখন হাইস্ট হয়ে যাচ্ছে। এই যে লার্জেস্ট সেকেন্ড প্রডিউসার আর নেই, এখন লার্জেস্ট প্রডিউসার হয়ে গেছে। আমি দুটো লিস্ট দিয়েছি, একটা লিস্টে দিয়েছি যে ভারত কোথায় হাইস্টে গেছে, একটা লিস্টে দিয়েছি যে ভারত কোথায় সেকেন্ড হাইস্টে গেছে। এই লিস্টটা হচ্ছে ভারত কোথায় কোথায় হাইস্টে গেছে। বর্তমানে ধান প্রোডাকশনে ভারত হাইস্টে চলে গেছে, চায়নাকে ছাপিয়ে গেছে। আর যদি বলা হয় যে সেকেন্ড হাইস্ট, সেকেন্ড হাইস্টের মধ্যে রয়েছে টি, সুগার কেন, হুইট, অনিয়ন, পটাটো, গার্লিক, এগুলোতে ভারত সেকেন্ড হাইস্টে গেছে। ওকে, আচ্ছা, এর পরেরটাতে আসছি, রাইস, রাইস প্রোডাকশন। তোমাদের আর একটুখানি টাইম আছে, তো আমি জাস্ট এই চ্যাপ্টারটাকে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা তোমাদের এখন একটু টাইম আছে, তো আমি তাহলে এই চ্যাপ্টারটাকে একটুখানি শেষ করে দিচ্ছি। না তো এটার জন্য আর কোনো এক্সট্রা ক্লাস আমি আর করবো না, এটাতেই শেষ করে দিচ্ছি, আমি এক্সটেন্ড করে নিলাম ক্লাসটা 15 মিনিটের। ওকে, চলো। ম্যাম রিসেন্টলি জাপান, জাপান ম্যাঙ্গো প্রোডাকশন, মানে কি বললে আরেকবার বুঝলে না, ইন্ডিয়া ম্যাঙ্গো, আরেকবার বলো শুভঙ্কর, কি লিখলে, মানে এটাতে জাপান হাইস্ট বলছো ম্যাঙ্গোতে, ইন্ডিয়াকে এ করেছে, ওভারকাম করেছে। আচ্ছা, সেটার খবরটা এখনো আসেনি আমার কাছে। ঠিক আছে, সেটাকে আমি একবার দেখে নেবো। আহ যে যে আমটা বলছো, এই মিজাকি আম, আম নাকি একটা নাম, যেটা কালো রঙে দেখতে হয়, সেটা প্রচন্ড দামি একটা আম। ব্যান করে দিয়েছে, ও আচ্ছা আচ্ছা, ব্যান করে দিয়েছে। ওকে ওকে ওকে। মিয়াজাকি ম্যাঙ্গোটা অত্যন্ত মানে কস্টলি একটা আম, হাইব্রিড না, ওটা ডিফারেন্ট প্রজাতির একটা আম, ন্যাচারালি গ্রো করে, ন্যাচারালি গ্রো করে, ডিফারেন্ট প্রজাতির একটা আম। ওকে, চলো পরেরটাতে আসছি। পরেরটাতে হয়ে যাচ্ছে আমাদের রাইস। এবার যেটা খুব রেয়ার জিনিস, তাই জন্য এতটা দাম, ভীষণ রেয়ার, হয় না ওরকম। চলো পরেরটাতে আসছি, সেটা হচ্ছে রাইস। দেখো তোমাদের, আচ্ছা এখানেও না একটা এডিট আছে একটুখানি, এখানেও চেঞ্জ হয়েছে, ফসল আর মিনারেলস এগুলো চেঞ্জ হয়, তো এখানেও একটা এডিট আছে। বর্তমানে ওয়েস্ট বেঙ্গল হাইস্ট নয়, বর্তমানে হাইস্ট তেলেঙ্গানা। ধানে পুরো সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এই যে তেলেঙ্গানা যেটা এতটা পরে ছিল, তেলেঙ্গানা এখন হাইস্ট, ওয়েস্ট বেঙ্গল এখন সেকেন্ড হাইস্ট। ঠিক আছে, তেলেঙ্গানা এখন হাইয়েস্ট, ওয়েস্ট বেঙ্গল এখন সেকেন্ড হাইয়েস্ট। তোমাদের কতটা টেম্পারেচার দরকার, কতটা বৃষ্টিপাত দরকার, এগুলো পরীক্ষায় প্রশ্ন আসে না। প্রশ্ন আসে টপ প্রডিউসিং স্টেট কোনটা, কোন কোন রাজ্যটা সব থেকে বেশি প্রোডাকশন করছে, এইটা তোমাদের প্রশ্ন আসে। কোন রাজ্যটা সব থেকে বেশি প্রোডাকশন করছে, এই প্রশ্নটা তোমাদের আসে। তো যদি বলা হয় সব থেকে বেশি প্রোডাকশন কে করছে, বর্তমানে উত্তর হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানা হাইস্টে যাচ্ছে, তারপর সেকেন্ডে আসছে ওয়েস্ট বেঙ্গল। ওকে, এবং এটাও করতে হবে, সেকেন্ড এখন নয়, এখন ভারত লার্জেস্ট প্রডিউসার হয়ে গেছে, চায়নাকে ওভারকাম করেছে ভারত। ওকে, মেজর ভ্যারাইটি হচ্ছে জয়া, রত্না, পঙ্কজ, আইয়ার, এগুলো হচ্ছে ভ্যারাইটি।
ওয়েস্ট বেঙ্গল ধান আর ওয়েস্ট বেঙ্গল ধানের হায়েস্ট ছিল, চেক করে নিতে পারো। ওয়েস্ট বেঙ্গল ধানের হায়েস্ট ছিল, এখন হায়েস্ট হচ্ছে তেলেঙ্গানা। মিসেলেনিয়াসের জন্য ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ছাড়া ইন্ডিয়ান জিওগ্রাফির কিছু পার্ট থাকবে তো? হ্যাঁ, আমি যেগুলো এখন করাচ্ছি সেগুলো সবকটাই থাকবে, যেগুলো আমি করাচ্ছি সেগুলো সবকটাই থাকবে। আচ্ছা, এরপর দেখো থাঞ্জাভুর। আমি 2-3টে পয়েন্ট বলছি, এগুলো লিখে নাও, চটপট করে লিখে নেবে। এই জায়গাটা হচ্ছে থাঞ্জাভুর, এই জায়গাটা হচ্ছে থাঞ্জাভুর, এইটা হচ্ছে থাঞ্জাভুর। থাঞ্জাভুরকে কি বলা হয়? থাঞ্জাভুরকে বলা হয়, এটা হচ্ছে থাঞ্জাভুর, দাঁড়াও, থাঞ্জাভুর, থাঞ্জাভুরকে বলা হচ্ছে দক্ষিণ ভারতের শস্যাগার, গ্রিনারি অফ সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয়। কি করেছো? দক্ষিণ ভারতের শস্যাগার বলা হচ্ছে থাঞ্জাভুরকে। তামিলনাড়ুর চালের বাটি বলা হয় থাঞ্জাভুরকে, তামিলনাড়ুর চালের বাটি বলা হচ্ছে থাঞ্জাভুরকে, ঠিক আছে? দক্ষিণ ভারতের শস্যাগার এবং তামিলনাড়ুর চালের বাটি বলা হচ্ছে থাঞ্জাভুরকে, প্রথম কথা। এই জায়গাটাতে অবস্থিত হচ্ছে কুট্টানান্ড, KUTTANAND, কুট্টানান্ড, ঠিক আছে? এটা হচ্ছে কুট্টানান্ড। কুট্টানান্ডকে বলা হচ্ছে চালের বাটি অফ, চালের বাটি, সরি, কেরালার চালের বাটি, রাইস বোল অফ কেরালা। কুট্টানানকে বলা হয় রাইস বোল অফ কেরালা। রাইস বোল অফ ইন্ডিয়া না, রাইস বোল অফ ইন্ডিয়া থাঞ্জাভুর নয়, বলে দিচ্ছি, একটা একটা করে বলি। প্রথমত ভালো করে শোনো, প্রথমত থাঞ্জাভুরকে বলা হচ্ছে দক্ষিণ ভারতের শস্যাগার, থাঞ্জাভুরকে বলা হয় দক্ষিণ ভারতের শস্যাগার, প্রথম কথা। থাঞ্জাভুরকে বলা হয় তামিলনাড়ুর চালের বাটি, থাঞ্জাভুরকে বলা হচ্ছে তামিলনাড়ুর চালের বাটি। কুট্টানান, পরের পয়েন্টে লেখো কুট্টানান, কুট্টানানকে বলা হচ্ছে কেরালার চালের বাটি, কুট্টানানকে বলা হয় কেরালার চালের বাটি। আর এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কেজি বেসিন, এই জায়গাটা হচ্ছে কেজি বেসিন, কৃষ্ণা গোদাবরী ডেল্টা রিজিয়ন, এই জায়গাটা হচ্ছে কৃষ্ণা গোদাবরী অববাহিকা অঞ্চল। কেজি বেসিনকে বলা হয় ভারতের শস্যাগার, ভারতের শস্যাগার। রাইস বোল অফ ইন্ডিয়া, হ্যাঁ ওই রাইস বোল অফ ইন্ডিয়া বা ভারতের শস্যাগার বলা হচ্ছে কেজি বেসিনকে, ওকে? ভারতের শস্যাগার বা ভারতের চালের বাটি বলা হচ্ছে কেজি বেসিনকে। ক্লিয়ার? লিখেছো? লিখেছো? লাগবে না এগুলো। পরেরটা হচ্ছে হুইট, পরেরটা হচ্ছে হুইট। হুইটের জন্য কত কি টেম্পারেচার, রেনফল, এগুলো তোমাদের দরকার লাগে না, ঠিক আছে? টেম্পারেচার রেনফল দরকার নেই, জাস্ট পড়ো কোথায় হচ্ছে। পাঞ্জাব, মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, এই জায়গাতে সব থেকে বেশি পরিমাণে হয়। গ্রিন রেভলিউশনের সময় সব থেকে বেশি সাকসেস গমের ওপর হয়েছিল। এটা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট সিরিয়াল, ভারতবর্ষে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ধান, সেকেন্ড হচ্ছে এটা, দরকার নেই। পরেরটা হচ্ছে মিলেট। বাকিগুলো ধান, গম, পাট, এগুলো থেকে তোমাদের প্রধান প্রশ্ন আসে, বাকি সব কটাতেই না, জাস্ট পড়ে নিও যে কোথায় কোথায় হচ্ছে, কোথায় সব থেকে বেশি হচ্ছে, জাস্ট একটা লাইন, কোথায় সব থেকে বেশি হচ্ছে, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। কোথায় সব থেকে বেশি হচ্ছে, লার্জেস্ট প্রডিউসার কে, পালসেস মানে হচ্ছে ডাল, ডালের সব থেকে বেশি প্রোডাকশন মধ্যপ্রদেশ, সোয়াবিন সব থেকে বেশি প্রোডাকশন মধ্যপ্রদেশ। তো ডালগুলো কোথায় হচ্ছে, মানে জাস্ট কোনটা কোথায় সব থেকে বেশি প্রোডাকশন হচ্ছে, শুধু এইটুকু দরকার, আর কিছু লাগবে না। কফি, ভীষণ প্রশ্ন আসে, কফি সব থেকে বেশি হয়ে থাকে আমাদের কর্ণাটকা, বাবা বুদান হিলস, বাবা বুদান হিলস কর্ণাটকা, এখানে সব থেকে বেশি কফি প্রোডাকশন হয়ে থাকে। ইন্ডিয়ার একটা ইম্পর্টেন্ট কফি হচ্ছে আরাবিকা কফি, ইন্ডিয়ার একটা ভীষণ ইম্পর্টেন্ট কফি হচ্ছে আরাবিকা কফি। আমরা যে নর্মালি কফি গুলো খাই
সেটা তো রোস্টেড এবং কফি, সেটা আরাবিকা কফিরই ভ্যারাইটি থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে আরাবিকা কফি। এই হচ্ছে পুরো চ্যাপ্টারটা। আমি তোমাদেরকে যে পিডিএফটা দেবো আমি তোমাদেরকে সেটাকেও দেখিয়ে দিচ্ছি। এই পিডিএফটার মধ্যে না কিছু তোমাদের এমসিকিউ থাকবে, যেটা বাংলা ভাষাতে থাকবে। এক্ষুনি বাংলা পক্ষের লোকজন এসে পুরো ঝামেলা করতে শুরু করে দেবে, তাই আমি কিন্তু আগেই দেখিয়ে দিচ্ছি যে ভাই এগুলো থাকবে। ক্লাসে পড়া বুঝতে পেরেছো? কারোর কোথাও ডাউট হয়েছে? ক্লাসে পড়া বুঝতে পেরেছো? দেখে নাও, যদি বাংলা আমি যে পিডিএফটা দেবো সেই পিডিএফটার মধ্যে এই জিনিসটা তোমাদের থাকবে, ঠিক আছে। এইটার বাংলা হয় না, কারণ এটা ইংলিশ রিটার্ন টার্ম, এটারও বাংলা হয় না। বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো সবকটা দেখো বাংলাতে রয়েছে, তোমাদেরকে বাংলাতে আমি পুরোটা দিয়ে দেবো। এছাড়া এখানে আমি তোমাদেরকে টোটাল 30টা ওয়ান লাইনারও দিয়েছি, ঠিক আছে। টোটাল দেখো এখান থেকে 30টা ওয়ান লাইনার তোমরা পেয়ে যাবে। ওকে, বলো বুঝতে পেরেছো? হ্যাঁ বাবু, এসএসসির জন্য ইম্পর্টেন্ট। আর না, খিদে পাচ্ছে, খেতে হবে। ঠিক আছে, যাও খেতে চলে যাও। টাটা। আর থ্যাংক ইউ, আজকের দিনে তোমরা ক্লাসটা করলে। আমি আবার 2 ঘন্টা তোমাদেরকে জ্বালাবো। তো আজকের দিনে থ্যাংক ইউ আমার সাথে ক্লাসটা করার জন্য। আর আমার একটু একটু নেটের প্রবলেম হচ্ছিল, সেটাকেও সহ্য করার জন্য থ্যাংক ইউ। বাট কেন নেটের প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না। মানে আমি ওকলা টেস্ট করছি, সেখানে আমাকে টেস্ট দেখাচ্ছে 155 হচ্ছে ডাউনলোড স্পিড। তো আমার প্রবলেম হওয়ার কথা নয়, বাট স্টিল কেন হচ্ছে জানি না। এনিওয়ে, থ্যাংক ইউ। চলো বাবা, টাটা। তবে পড়ে যাবে বাবা, করো না, করে না। চলো টাটা। কালকে কালকে তো না, আজকেই দেখা হচ্ছে আবার। ওকে, আজকে দেখা হচ্ছে 4টার সময়। খেয়ে দে নাও, আজকে রবিবারের ঘুমটা তোমাদের হবে না, তো আমার সাথে শুধু ক্লাস করে নিতে হবে। ঠিক আছে, চলো বাবাই। আর তোমাদের দুটো ক্লাস আমার বাকি আছে, একটা হচ্ছে আমার সয়েল, একটা হচ্ছে ভেজিটেশন। ওই দুটো ক্লাসই রাত্রে করে দেবো। বাচ্চাটাকে তোমরা গলা শুনতে পেয়ে গেলে, এদিকে আয়। আচ্ছা, যাদের দেরি হচ্ছে তারা বেরিয়ে যেতে পারো, হ্যাঁ আমি ছেড়ে দিয়েছি। ওকে, আমার ক্লাস এন্ড করে দিয়েছি। এদিকে এসো, ওদেরকে টাটা করে দাও। টাটা। ভালো করে টাটা, ভালো করে বলো টাটা। বল, ভালো করে পড়বে, ভালো করে পড়বে। ঠিক আছে। না, আমার মেয়ে না, আমার নেফিউ। মানে নেফিউ মানে হচ্ছে ভাইপো, আমার ভাইপো। ঠিক আছে, চলো টাটা করে দাও। হ্যাঁ ঠিক আছে, টাটা। টাটা, চলো 4টের সময় দেখা হচ্ছে।